বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ এসসি কমিশনের। সন্দেশখালি নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। কলকাতা হাইকোর্টে মামলা চলছে। নতুন মামলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি জানানো হয়েছে। নিরপেক্ষ তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। পশ্চিমবঙ্গে কি তাহলে শুরু হতে চলেছে রাষ্ট্রপতি শাসন? তো এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। আর এই রাষ্ট্রপতি শাসনের ভালো দিক বা খারাপ দিক কোনটা? তোমাদের কি পরীক্ষাতে এর জন্য কোনো কিছু ক্ষতি হতে পারে বা পরীক্ষা কি বাতিল হতে পারে? এই বিষয়েও কিন্তু আজকে আমরা আলোচনা করব। যারা নার্সিং পরীক্ষা দিচ্ছ বা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিচ্ছ, পশ্চিমবঙ্গের যত ধরনের রাজ্য এন্ট্রান্স পরীক্ষা হয় সব পরীক্ষা কিন্তু বাতিল হতে পারে যদি রাষ্ট্রপতি শাসন শুরু হয়। সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে। আজকের ভিডিওটা ভালোভাবে দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো, সবচেয়ে প্রথমে যেই ঘটনাটা ঘটছে সেই ঘটনাটার বিষয়ে আলোচনা করে দিই। যে আমাদের পশ্চিমবঙ্গের সন্দেশখালিতে বিভিন্ন ওখানের যারা তোমার প্রতিনিধিরা ছিল তাদের বিরুদ্ধে বিভিন্ন আরোপ করা হয়েছে যে সেক্সুয়ালি হ্যারাসমেন্ট হচ্ছে বা আরও অন্যান্য ধরনের আরোপ লাগানো হয়েছে। এমনকি সেই মামলাটা সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে গিয়েছে। তো সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিল সেটা পরের ব্যাপার, কিন্তু তার সাথে সাথে আমাদের রাষ্ট্রপতি শাসনের জন্য কিন্তু অনুরোধ করা হয়েছে। এরপর রাষ্ট্রপতি শাসন জিনিসটা কি, এরপর এই শাসন এলে ভালো দিক কি খারাপ দিক কি, কেমনভাবে রাষ্ট্রপতি শাসন চালু হতে পারে বা কেমনভাবে সেটা শেষ হবে, কত দিন যাবৎ চলতে পারে, এই সব বিষয়ে আলোচনা করব। তার আগে ছোট্ট কিছু কিছু জিনিস আমরা বলে দিই। দেখো, রাষ্ট্রপতি শাসনটা হচ্ছে সংবিধানের 356 অনুচ্ছেদে রাষ্ট্রপতি শাসন সম্পর্কে বলা হয়েছে। তো এখানে যে কোনো রাজ্যে এটা জারি করা হতে পারে। তো এটা কারা কারা জারি করতে পারে? তোমার রাষ্ট্রপতি শাসন মানে যদি কখনো কোনো একটা স্টেটের বা আমাদের ভারতবর্ষের ক্ষেত্রেও রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে, একটা দেশের ক্ষেত্রেও রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে। যদি কোনোভাবে দেখা যাচ্ছে কোনো একটা দেশে পার্শ্ববর্তী একটা দেশ এসে পড়ে আক্রমণ করছে বা একটা হামলার চেষ্টা হয়েছে, তখন কিন্তু রাষ্ট্রপতি শাসন আপৎকালীনভাবে বা জরুরি অবস্থায় চালু করা যেতে পারে। দ্বিতীয় কি সময় শুরু করা যেতে পারে? যে ধরো কোনো ইন্টারনাল কোনো দাঙ্গা হচ্ছে বা কোনো একটা আমাদের দেশের মধ্যে কোনো একটা নির্দিষ্ট স্থানে ভীষণ বিক্ষোভ দেখা গেছে, পার্টিকুলারলি ওই স্টেটটাকে রাষ্ট্রপতি শাসনের আন্ডারে নিয়ে চলে আসা যেতে পারে। কী জন্য আনা যায় সেগুলোর বিষয়ে আমরা একটু বলে দিই। যে এটা হচ্ছে রাষ্ট্রপতি শাসনের পুরো ডিটেলস আমি লিখে দিয়েছি, তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো পড়তে পারো, কারণ এগুলো তোমাদের জিকের নলেজ বাড়াবে, জিকেতে পড়তেই পারে তোমাদের পরীক্ষাতে, তো সেই বিষয়ে তোমরা দেখতে পারো। দ্বিতীয় জিনিসটা একটু দেখে নাও যে এটার উদ্দেশ্যটা কি, যে সাংবিধানিক যে আদেশ সেটাকে পুনরুদ্ধার করা। দেখো, রাষ্ট্রপতি শাসন এই কারণেও হতে পারে যখন দেখছে যে কোনো একটা স্টেট সেন্ট্রালের যে নির্দেশ সেই নির্দেশকে পালন করছে না, তখনও কিন্তু রাষ্ট্রপতি শাসন শুরু হয়ে যেতে পারে। এটাও একটা উদ্দেশ্য। দ্বিতীয় কি, যখন দেখা যাচ্ছে যে কোনো একটা স্টেটের আর্থিক অবস্থা একদম পুরো ভেঙে গেছে, আর্থিকভাবে তারা একদম পুরো ধরো নীল হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয়ভাবে বা তখন রাষ্ট্রপতি ওই স্টেটটা পুরো সম্পূর্ণভাবে চালনা করবে। আমাদের ভারতবর্ষে রাষ্ট্রপতি শাসন হয়েছিল 3বার। ভারতবর্ষে গোটা ভারতকে রাষ্ট্রপতি শাসনের আন্ডারে নিয়ে আসা হয়েছিল 3বার, যেটার মধ্যে প্রথম কোনটা 1962 খ্রিস্টাব্দে হচ্ছে তোমার চীনের সাথে যখন সীমানা বিদ্রোহ হয়েছিল, তখন একটা কি সীমানা বিরোধের সময়। 1971 পাকিস্তানের সঙ্গে যেটা আমাদের ভারত পাকিস্তান যুদ্ধ, আর একটা হয়েছিল 1975 অভ্যন্তরীণ গোলযোগের জন্য, যেটা আমি বললাম যে পার্শ্ববর্তী একটা দেশের সঙ্গে যুদ্ধ হচ্ছে, তখনও হতে পারে। দ্বিতীয় কি, যে তোমার নিজের স্টেটে বা কোনো একটা দেশের মধ্যে একটা অভ্যন্তরীণ একটা কোনো বিদ্রোহ বা কিছু তৈরি হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু রাষ্ট্রপতি শাসন শুরু হতে পারে। তো এই যে রাষ্ট্রপতি শাসন হচ্ছে, রাষ্ট্রপতি সব কিছুকে কন্ট্রোল করবে, কেন্দ্রের উপর পুরো একদম চলে আসবে যে কেন্দ্রই সব কিছু করবে, ঠিক আছে। এরপর এটা কতদিন কি চলতে পারে না চলতে পারে সেটার বিষয়ে একটু বলে দিই। দেখো, এইটা অনুমোদন পাওয়ার জন্য একটা স্টেটে রাষ্ট্রপতি শাসন শুরু হওয়ার জন্য সেখানে 2 মাস আগের থেকে তোমাকে আর্জি করতে হবে। প্রতি 2 মাস অন্তর সংসদের অনুমোদন নিতে হবে, অর্থাৎ দুটো কমিটি বসে, সেখানে হচ্ছে 2 মাস দুটো কমিটিরই মতামত থাকতে হবে, তবে পরেই 2 মাস আগের থেকে দুজনকে দুটো পক্ষকে জানাতে হবে, তবে পরেই রাষ্ট্রপতি শাসন শুরু হবে। অর্থাৎ যদি এখন যেই রাষ্ট্রপতি শাসনের অনুমোদনটা করেছে এখন কখনোই শুরু হবে না, শুরু হওয়ার হলেও 2 মাস পরে শুরু হবে, আগের 2 মাস থেকে জানিয়ে রাখতে হবে। দ্বিতীয় জিনিস কি, যে তোমার একটা রাষ্ট্রপতি শাসন শুরু হওয়ার 6 মাসের মধ্যে ওই রাষ্ট্রপতি শাসনটা খারিজ হয়ে যাবে যদি না কেউ অনুমোদনটা নতুনভাবে পায়। মানে প্রতি 6 মাস অন্তর অন্তর সংসদের অনুমোদন প্রয়োজন হবে। তুমি প্রথম 6 মাস পেলে, 6 মাস চললো, 6 মাসের পর আবার তোমাকে অনুমোদন নিয়ে পরে আবার 6 মাস টানতে হবে।
এরকম করে তুমি ধরো কোনোভাবে দেখা যাচ্ছে নির্বাচন হবে, নির্বাচনের সময় দেখা যাচ্ছে যে ওই স্টেটের অবস্থা এতটাই জটিল যে নির্বাচনের জন্য সেই স্টেটটা সেই পজিশনে নেই, তখন আবার সেটাকে এক্সটেন্ড করার জন্য আরও 1 বছর টানা হলো। কিন্তু ম্যাক্সিমাম একটা স্টেটে বা পুরো আমাদের ভারতবর্ষে 3 বছরের বেশি রাষ্ট্রপতি শাসন চলতে পারে না। ম্যাক্সিমাম মেয়াদ কত? 3 বছর। কিন্তু প্রতি 6 মাস অন্তর অন্তর যেরকমভাবে আমরা সেই সার্টিফিকেট রিনিউ করাই না, সেরকমভাবে অনুমোদন নিয়ে পরে রিনিউ করানোর মতন ব্যবস্থা আর কি সেটা করতে হবে। আচ্ছা, এরপর এই রাষ্ট্রপতি শাসন কখন বাতিল হতে পারে? এইটা কিন্তু রাষ্ট্রপতির নিজের কাছেই সেই ক্ষমতা আছে, নিজে যদি চায় রাষ্ট্রপতি সেটা কিন্তু যে কোনো টাইম বাতিল করতে পারে, কোনো অসুবিধার কিছু নেই। অর্থাৎ এখান থেকে আমরা যেটা বুঝতে পারছি যে আমাদের যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা এখন সুপ্রিম কোর্টের আন্ডারে আছে, খুব কিছুদিনের মধ্যে এটার একটা নিষ্পত্তি হয়ে যাবে, চিন্তার কোনো কিছু নেই, পরীক্ষা আরামসে হবে। তো এত তাড়াতাড়ি একটা মানে যদি পরীক্ষা না হয়, এটা এডুকেশন সিস্টেম একটা স্টেটের নষ্ট হয়ে যাবে, তো সেই জিনিসগুলো কখনোই করতে দেবে না। সেই বিষয়ে অনেকে আমাকে কমেন্ট করছিল, তার জন্য আমি এই ভিডিওটা বানালাম। চিন্তার কিছু নেই, কোনো প্রকার কোনো ভয়ের কিছু নেই যে তোমাদের পরীক্ষা বন্ধ হয়ে যাবে। দেখো, যদি রাষ্ট্রপতি শাসন হয় আগামী 6 মাসের জন্য পুরো রাষ্ট্রপতির আন্ডারে থাকবে, রাষ্ট্রপতি পুরোটা রাষ্ট্রপতির কন্ট্রোলে থাকবে, সেন্ট্রালের কন্ট্রোলে থাকবে, সেন্ট্রাল কী করবে সেটা কেউ জানে না। কিন্তু যেটা আশা করা যাচ্ছে যে রাষ্ট্রপতি শাসনটা শুরু হবে না, ঠিক আছে? তো যদি শুরু হয় তখন কিন্তু তোমাদের পরীক্ষাটা পিছিয়ে যাবে আরও, এইটুকুই, আর কিছু নয়। ওকে, আচ্ছা, এরপর আমরা আরেকটা ছোট্ট জিনিস আমরা দেখে নিই যে আমাদের কিন্তু অনেকের মধ্যে একটা কিছুদিন আগে, কিছু মাস আগে যারা আমার সঙ্গে জড়িত আছে তারা জানো যে বেশ কিছুজন আমার সঙ্গে আমার দিকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল যে নার্সিংয়ে নাকি এখনকার যুগে চাকরি হয় না। তো আমি বলেছিলাম যে আমি তাদেরকে জবাব দেব, যবে আমি হাতে নাতে রেজাল্ট পাবো তবে আমি জবাব দেব। তো আজকে সেটা পেয়েছি, তাই আজকে আমি একটু জবাব দিতে এসেছি যে নার্সিংয়ে চাকরি হয় কি হয় না। আজকের দিনে দাঁড়িয়ে গতকাল 1631 জন ক্যান্ডিডেটকে নতুনভাবে এএনএম এর চাকরি দেওয়া হয়েছে। অর্থাৎ যারা এএনএম নার্সিংটা কমপ্লিট করেছে, 2 বছরের যে কোর্স হয় সেটা যারা কমপ্লিট করেছে, তারপরেই তাদের এখনো পর্যন্ত রেজাল্ট বেরোয়নি, তা সত্ত্বেও তাদেরকে কিন্তু চাকরিতে কোন জায়গায় তাদের পোস্টিং পড়েছে সেটা লিস্ট দিয়ে দিয়েছে, পুরো লিস্ট দিয়েছে, কোনো ভাওতাবাজি নয়, দেখিয়ে দিচ্ছি, লিস্ট দিয়েছে, একটু দেখে নাও। দেখো, এটা ওয়েস্ট বেঙ্গল হেলথের পক্ষ থেকে এই নোটিশটা পাবলিশ করা হয়েছে, নোটিশটা দেওয়া হয়েছে 21/2/2024-এ। তো দেখো নোটিশটাতে কি বলা হয়েছে যে দ্য 1631 অর্থাৎ 1631 জন এএনএম কোয়ালিফাইড ক্যান্ডিডেট হু হ্যাভ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ হেলথ অ্যাসিস্ট্যান্ট, তো এটা দেওয়া হয়েছে 1631 জনকে। তাদের স্যালারি যদি বলা হয়, স্যালারি কত, আমি তোমাদেরকে স্যালারি স্লিপ দেখিয়ে দিচ্ছি যে কত কি স্যালারি স্লিপ, এগুলো নিয়ে আমরা পরবর্তী সময়তে আরও ভিডিও নিয়ে আসবো, তবুও দেখে নাও। এখন যেটা এই নোটিশটাতে দেওয়া হয়েছে যে লেভেল 6-এর হিসাবে 22,700 থেকে 58,500, এটা হচ্ছে বেসিক পে বলা হয়। অর্থাৎ তুমি, এটা তোমার স্যালারি নয়, তোমার স্যালারি এর থেকে অনেক বেশি। তুমি এই যে 22,700 টাকা হচ্ছে তোমার বেসিক পে, বেসিক পের সাথে অনেক কিছু অ্যালাউন্স আছে আর আছে, তারপর তোমার থাকা খাওয়া মেডিকেল অনেক কিছু অ্যাড হয়, অনেকগুলো পার্সেন্ট, প্রায় তোমার 60%-এর মতন আরও এক্সট্রা অ্যাড হয়, তারপরে তোমাকে একটা স্যালারি দেয়। তো এইটা হচ্ছে আমাদের বেসিক পে। তো 1631 জনকে টোটাল নেওয়া হয়েছে যারা 2023-এ পাস আউট করেছে, এখনো পর্যন্ত রেজাল্ট বেরোয়নি। এখানে যদি বিশ্বাস না হয়, নিচে প্রতিটা ক্যান্ডিডেটের নাম, কোথায় পোস্টিং পড়েছে, প্লেস পোস্টিং আন্ডার কোন সিএমওএইচের আন্ডারে পোস্টিং পড়েছে, কোথায় অ্যাড্রেস, সব কিছু দিয়ে দিয়েছে। SC ST URL মানে জেনারেল বলো, OBC A বলো, OBC B বলো, সকলের জন্য আছে। প্রথমের লিস্টটাতে কতজনের নাম থাকেনি, দ্বিতীয় আরও একটা লিস্ট বের করা হয়েছিল সেমভাবে আর কি, দ্বিতীয় আরও একটা লিস্ট আছে, সেই লিস্টটাতে বাকি সব ক্যান্ডিডেটদের নামগুলো দেওয়া হয়েছে, বুঝতে পেরেছো? তো এটা হচ্ছে তোমার এইটার একটা লিস্ট, আর এখানে একটা লিস্ট আছে, ঠিক আছে? তো দুটো লিস্ট আমাদের আছে, যে প্রথমে যে একটা লিস্ট ছিল সেখানে সবার নামগুলো থাকেনি, পরের লিস্টটাতে আরও মোটামুটি 50-60 জনের মতন লিস্টের নাম ঢুকিয়েছে, একই জিনিস, জাস্ট কয়েকজনের নামটা থাকেনি যেগুলো, সেগুলোকে পরের একটা লিস্টে দেওয়া হয়েছে। তো এটা কিন্তু পাবলিশ হয়েছে, মানে কি এএনএমে কিন্তু চাকরি এবছর হয়ে গেল। এরপর এই বিষয়ে তোমাদের অনেকের প্রশ্ন থাকে যে এএনএম করা ভালো নাকি জিএনএম করা ভালো। দেখো, স্পষ্টভাবে একটা খুব ভালো করে জিনিসটা শুনে রাখো, মানে মাথায় ঢুকিয়ে নাও এটা। আমি আগেও বলেছি 1000বার যে কাদের এএনএম করা উচিত, কাদের জিএনএম করা উচিত। প্রথমত, তোমার যদি মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের নাম্বার খুবই কম থাকে, ধরো 60%, 50% এরকম নাম্বার রয়েছে, ভালো নাম্বার পাওনি, তোমার কিন্তু জিএনএমে যাওয়াটা ফালতু। তোমাকে
একমাত্র এএনএম এর দিকেই টার্গেট করা উচিত। কারণ তুমি জিএনএম এ গিয়ে পরে কোর্সটাই কমপ্লিট করা হবে, কম্পিটিশন এত বাড়ছে, যেই হিসাবে এতদিন পর্যন্ত রিক্রুটমেন্ট চলে এসছে এইচএসআর মাধ্যমিকের মার্কসের ভিত্তিতে, সেই ভিত্তিতে কিন্তু তুমি গিয়ে পরে চাকরি পাবে না। তুমি এএনএম এ কিন্তু 100% চাকরি পাবে, প্রথম কথা হয়ে গেল। এরপর দ্বিতীয় জিনিস কি, কাদের এএনএম করা উচিত এই বিষয়ে ভালোভাবে যদি বলা হয়, যারা অনেক দিন আগে উচ্চ মাধ্যমিক দিয়েছো, যাদের তখন মানে যে আমাদের মুখ্যমন্ত্রী আসার পর বলে দিয়েছিলেন ঢালাও নাম্বার দেওয়া হবে, সেই ঢালাও নাম্বারটা দেওয়ার আগে যারা আছো, তারা যাদের নাম্বার অনেক কম আসতো, এখন যেমন 500তে হচ্ছে 470, 80, 50 এগুলো পাওয়া নর্মাল ব্যাপার, কিন্তু আগে 400 পাওয়াটাও অনেক কষ্টের ব্যাপার ছিল। তো সেই সময়ে যদি কেউ থেকে থাকো, নাম্বার অতটা ভালো নেই, তোমরাও কিন্তু বা তোমাদের এজ হয়ে গেছে অনেকটা, তোমরাও কিন্তু এএনএম এর দিকে যেতে পারো, কোনো অসুবিধা নেই। বিবাহিত মহিলারা সবসময় চেষ্টা করবে এএনএম এর দিকে যাওয়ার, এটাও একটা রেকমেন্ডেশন রইলো। কারণ বিবাহিত হয়ে যাওয়া মানে হচ্ছে তোমার ম্যাক্সিমাম ক্ষেত্রেই বলা যেতে পারে যে আমরা যেটা দেখেছি অ্যানালাইসিস করে, ম্যাক্সিমাম জনই ওই অনেকদিন আগে এইচএস মাধ্যমিক দিয়েছে, তো সেই ক্ষেত্রে নাম্বারটা তাদের কম থাকে, পরবর্তী গিয়ে পরে সমস্যা হবে। দ্বিতীয় জিনিস, যাদের অনেক কম বয়স, অর্থাৎ 2-3 বছর 4-5 বছরের মধ্যে এইচএস পাস করেছো, তোমার মার্কস মোটামুটি ঠিক আছে, 70%, 80%-এর মতো মার্কস রয়েছে, তোমার কিন্তু অবশ্যই জিএনএম নার্সিং বা বিএসসি নার্সিং দিকে যাওয়াটা অবশ্যই জরুরি। তুমি এএনএম এর দিকে টার্গেট করবে না, কারণ তুমি যদি একবার এএনএম এ চলে আসো, তোমার বাধা কিন্তু এই জায়গাতে, এই বেসিক এই যে এইটা কিছুদিন পরে পে স্কেলটা আপগ্রেড হলে একটু বাড়বে, কিন্তু তুমি এএনএম নার্স যে এএনএম নার্সই থাকবে, কিছু কিছু সময় হচ্ছে কিছু কিছু পদের আপগ্রেডেশনগুলো হয়, কিন্তু এখন কিন্তু সেটার পরিমাণটা কমে গেছে অনেকটা। তুমি যদি কোনোদিনও চাও যে তুমি এএনএম নার্স থেকে একটা জিএনএম নার্সে কনভার্ট হবে, তোমাকে ঘুরে পরে আবার এই এক্সামটাই দিতে হবে, ডব্লিউবিজি এএনএম জিএনএম এর এক্সামটাই দিয়ে পরে তোমাকে আবার জিএনএম হতে হবে। তুমি কোনোদিনই কিন্তু বিএসসি নার্সিং বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং করতে পারবে না, তোমাকে আবার এক্সাম দিয়ে পরে করতে হবে। দ্বিতীয় জিনিস কি, তুমি এই বেসিক পে এই স্কেলেই কিন্তু বেঁধে রয়ে গেলে, তোমার যদি কখনো মনে হয় যেমন এএনএম নার্স যদি ভাবে যে গ্রেড 2 থেকে গ্রেড 1-এ যাবে, বা তুমি অন্যান্য জায়গায় যাবে, নার্সিং অফিসার হবে, বা তুমি টিচিং লাইনে যাবে, তোমার কাছে কিন্তু এই সব অপশনগুলো থাকবে না, সেটা মাথায় রাখবে। ভবিষ্যতের কথা ভেবে পরে আমাকে যেতে হবে। তুমি এখন সঙ্গে সঙ্গে 2 দিনের মধ্যে চাকরি পেয়ে গেলে, কিন্তু সেই চাকরিটা তোমাকে দেখতে হবে যে কতদিন সাস্টেনেবল। একটা জিনিস মাথায় রাখবে, আজকের 50,000 টাকার যেটা গুরুত্ব, 10 বছর পরে কিন্তু সেই 50,000 টাকার গুরুত্বটা আর 50,000 টাকা থাকবে না, তখন 30,000 টাকা হয়ে যাবে। টাকার ভ্যালুটাও কিন্তু কমবে, কিন্তু তোমার স্যালারিটা কিন্তু সেইভাবে কিন্তু ইনক্রিমেন্টটা হবে না, সেটা তোমাকে মাথায় ভেবে পরে রাখতে হবে, যে তার মতন ভাবনা চিন্তা করে পরে ডিসিশন নেবে যে কোন দিকের লাইনে যাবে তুমি। ঠিক আছে, যদি তোমার কম এজ থাকে, মোটামুটি একটা নাম্বার থাকে, জিএনএম এর দিকে দৌড়াও, বিএসসি নার্সিং এর দিকে দৌড়াও। যদি তোমার নাম্বার অনেক কম থাকে, পুরো ফুল ফোকাস করে দাও এএনএম নার্সিং এর দিকে। অনেক ছেলেমেয়ে বোকার মতন কম বয়সে এএনএম করতে চলে যায়, কিছুদিন পরে তারা আবার জিএনএম করতে আসবে, কারণ ওরা হচ্ছে ওই লুপটাতে ফেসে রয়ে যাবে। বুঝতে পারছো তো? তো সাবধানে বলে দিলাম। আর যদি কোনোদিনও জিএনএম বা বিএসসি নার্সিংয়ে চাকরিটা পরীক্ষার মাধ্যমে নেওয়া হয়, তখন কিন্তু আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মার্কসটা ম্যাটার করবে না, তখন কিন্তু তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যাই মার্কস থাকুক, পরীক্ষার মাধ্যমে রিক্রুটমেন্ট হবে, তখনও পরীক্ষা তোমাকে দিয়ে পরে চাকরি পেতে হবে, তখন কিন্তু তুমি যেই কোর্সেই করো কোনো অসুবিধার কিছু নেই। ঠিক আছে, তো এই কটা জিনিস ছিল, আশা করি বুঝতে পেরে গিয়েছো। আমরা পে স্কেল আর নিয়ে পরে সব নিয়ে একটা আলাদা সেপারেট ভিডিওতে আলোচনা করবো। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।